আচ্ছা, ঠিক আছে। আহ, তো আজকের আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে ফ্রিল্যান্স এন্ড রিমোট জব অপরচুনিটিস ইন ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, এই রিলেটেড হচ্ছে কি আমাদের আজকের প্রি মাস্টার ক্লাসটা। এন্ড আমাদের সামনে একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে, যেখানে মেইন ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি, সুলাইমান আহমেদ। আর আমার সাথে আরেকজন ইনস্ট্রাক্টর আছে, সৈয়দ তৌকির আহমেদ নূর। তো আমি সৈয়দ তৌকির আহমেদ নূরের ব্যাপারে কথা বলে একটু শুরু করি। তো সে হচ্ছে কারেন্টলি আইসিডিডিআরবি তে চাকরিরত আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এন্ড এট দ্য মোমেন্ট সে এই মাস্টার ক্লাসে আসলে অ্যাটেন্ড করতে পারতেছে না, কারণ তাদের ফিল্ড ট্রিপ থাকে। তো সেজন্য আর কি সে জয়েন করতে পারতেছে না, কিন্তু সে আইসিডিডিআরবি তে জয়েন করার আগেও সে টানা 4 বছর মোস্ট প্রবাবলি একটা ইউকে বেসড ডাটা অ্যানালিটিক্স কোম্পানিতে ডাটা অ্যানালিস্ট হিসেবে চাকরিরত ছিল। অ্যান্ড রাইট নাও সেই ইন্টারন্যাশনাল রিসার্চ বেসড কোম্পানিতে চাকরিরত আছে। আর আমার নাম হচ্ছে কি সুলাইমান আহমেদ। না, আমি আমার কেরিয়ার শুরু করছি 2020 সালে। তো আই ওয়াজ ওয়ার্কিং এজ এ রিসার্চ অ্যানালিস্ট। আমি তখন আমার প্রফেসরদের সাথে বেশ কয়েকটা গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্টে কাজ করেছি। এরপর আমি ফ্রিল্যান্সিং শুরু করছি। ফ্রিল্যান্সিং করতাম আমি ফাইবারের মধ্যে, স্পেশালি স্পেশালি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস রিলেটেড এন্ড ডাটা সায়েন্স রিলেটেড ফ্রিল্যান্সিং করছি প্রায় 2023 সাল পর্যন্ত। এন্ড দেন আমি এখন কারেন্টলি ইনসাইটিং টেকনোলজি নামে একটা ইউএস বেসড হেলথ কেয়ার অ্যানালিটিক্স কোম্পানিতে ডাটা সায়েন্টিস্ট হিসেবে চাকরি করতেছি। তো এই হচ্ছে গিয়ে আমাদের দুই ইনস্ট্রাক্টরদের পরিচয়। তো আমি আসলে প্রথমে একটু শুরু করতে চাই যে ডাটা সায়েন্সটা আসলে কি। এটা নিয়ে আসলে একটু শুরু করতে চাই যে ডাটা সায়েন্সটা আসলে কি। তো ডাটা সায়েন্স হচ্ছে গিয়ে একটা প্রসেসের মধ্যে প্রথমে থাকবে আপনার নয়েজি ডাটা। ঠিক আছে, মানে খুবই আনস্ট্রাকচার্ড ডাটা থাকবে বা নয়েজি ডাটা থাকবে কোন একটা বিজনেস থেকে, অবশ্যই কোন একটা বিজনেসের অথবা কোন একটা প্ল্যাটফর্মের অথবা কোন একটা সেক্টরের। এবং সেক্টরটা এটা আপনার আমার আমি যেরকম হেলথ কেয়ার অ্যানালিটিক্স সেক্টর, এটা হইতে পারে রিসার্চ সেক্টর হইতে পারে, আবার ধরেন বিজনেস সেক্টর হইতে পারে, ফিনান্স সেক্টর হইতে পারে। আই থিঙ্ক আপনার আইডিয়াটা পাইতেছেন। তো একটা নয়েজি ডাটা থাকবে অনেকগুলা। তো এরপর ওই ডাটাটাকে ট্রান্সফর্ম, অ্যানালাইসিস এটসেট্রা করে আমাদেরকে নলেজেবল ইনসাইটস বের করতে হবে। ঠিক আছে, আমাদেরকে নলেজেবল ইনসাইট, দেন ওই ইনসাইটসটা আমাদেরকে প্রেজেন্ট করতে হবে আমাদের বসদের কাছে। আমি একটু ইজিলি যদি বলি, তাহলে বসদের কাছে ইনসাইট করতে, সরি, এক্সপ্লেন করতে হবে বা ইন্টারপ্রেট করতে হবে বা প্রেজেন্ট করতে হবে। এন্ড দেন আমাদের বসরা বা স্টেক হোল্ডাররা বা কোম্পানি যারা ডিসিশন মেকার, তারা এই ইনসাইট নিয়ে অ্যাকশন, তারা এই ইনসাইট নিয়ে ডিফারেন্ট কাজ করতে পারে। তো ডিফারেন্ট কাজ করতে পারে, এমন কাজটা কি ধরনের ডাটা অ্যানালাইসিস করে আমরা দেখাইলাম যে যে ফোরকাস্টটা আসলে মানে ইনক্রিজ হইতে পারে। আমরা এখন যেভাবে কাজগুলা করতেছি ওইভাবে যদি চলতে থাকে তাহলে তাহলে আমাদের বিজনেসটা রাইজ করতে পারে। তো তাহলে আমাদের স্টেক হোল্ডারটা কি করবে? আমাদের স্টেক হোল্ডারটা যে ট্রাই করবে, অথবা আমাদের বসরা ট্রাই করবে যে কোম্পানিতে যেভাবে মানে ইন্টারনাল জিনিসগুলো চলতেছে ওইভাবে যেন থাকে। অথবা সাপোজ একটা আসলে একদম বেসিক থেকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে সাপোজ একটা স্টার্টআপ কোম্পানি, ঠিক আছে? তো একটা স্টার্টআপ কোম্পানি, সেটা হচ্ছে কি ধরেন একটা এডুকেশন টেকনোলজি স্টার্টআপ কোম্পানি বা এডটেক যেটাকে আমরা বলি। তো স্টার্টআপ কোম্পানির বস, তো সে ডিরেক্ট আহ, সে ডিরেক্ট একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা তার ডাটা সায়েন্টিস্টের কাছে সে গেছে। সে গিয়ে বলতেছে যে দেখো, আহ, আমার কম্পিটিটরদের আমার কম্পিটিটরদের কনভার্সন রেট হচ্ছে কি 20%, কিন্তু আমার কোম্পানিতে কনভার্সন রেট 5% কেন? আচ্ছা, কনভার্সন রেটটা কি? কনভার্সন রেটটা হচ্ছে গিয়ে যে জেনারেলি এডটেক কোম্পানিগুলোতে কি হয়, তারা ফ্রি কন্টেন্ট প্রোভাইড করে, কিছু ফ্রি কন্টেন্ট প্রোভাইড করে। এন্ড দেন ওই ফ্রি কন্টেন্ট থেকে দেখা যাচ্ছে যে তাদের প্রিমিয়াম কন্টেন্ট কতজন, কত পার্সেন্টেজ মানুষ কিনতেছে। তো সেটা হচ্ছে এই যে কনভার্ট হচ্ছে ফ্রি কন্টেন্ট থেকে তার প্রিমিয়াম কন্টেন্ট কন্টেন্ট বাই করতে যে কনভার্ট হচ্ছে। তো এই কনভার্সন রেটটা আমরা হচ্ছে কি আমাদের মেইন মেজার। ঠিক আছে, তো কম্পিটিটরদের কনভার্সন রেট হচ্ছে কি 20%,
বাট আমার কোম্পানির কনভার্সন রেট হচ্ছে 5%। তো এখন আমি কনভার্সনটা ইনক্রিজ করতে চাই, তো তুমি এখন মানে আমাকে হেল্প করো ইনক্রিজ করতে। তো বস আইসা ডাটা সায়েন্টিস্টকে বলছে। তো ডাটা সায়েন্টিস্ট তো এখানে বসকে বলতেছে যে বস আসলে প্রবলেমটা তো অনেক বড়, প্রবলেমটা আসলে অনেক স্ক্যাটার্ড, এন্ড এটা আসলে একটা লজিক্যাল ওয়েতে আসলে আগ বাড়তে হবে। কারণ কনভার্সন রেট ইনক্রিজ করতে হলে যে আমার মেশিন লার্নিং মডেল ইমপ্লিমেন্ট করতে হবে এমন তো না। তো আপনি যদি বলেন তাহলে আমি লজিক্যাল ওয়েতে আমি ব্যাপারটা নিয়ে করি। তো বস সব পাওয়ার দিছে ডাটা সায়েন্টিস্টকে, এখন ডাটা সায়েন্টিস্ট সে তার মতো কাজ করতেছে। তো ডাটা সায়েন্টিস্ট প্রথমে কি করবে, অবশ্যই সিম্পল ওয়েতে কাজ করবে। কারণ ওয়ে অনেকগুলো আছে, একদম সিম্পল একটা ওয়ে হচ্ছে, আবার জটিল ওয়েও আছে। তো অফকোর্স আমি অথবা আপনি একজন সাধারণ মানুষ হিসেবে সলিউশন গুলোর মধ্যে সিম্পল যে সলিউশন ওইটা নিয়ে আগে আমরা শুরু করব। তো সিম্পল সলিউশন হচ্ছে গিয়ে যে সে কোম্পানির বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বললো, এরপর ডিফারেন্ট ইনফরমেশন কালেক্ট করলো। তো ইনফরমেশন কালেক্ট করার পর যে দেখলো যে মানে শিওর হইলো যে 5% আমাদের কোম্পানিতে যে 5% কিনা। তো 5%টা কেন, তো 5%টা কেন, তো এটার এখন সে রিজন বের করতেছে। তো এটা রিজন বের করতেছে, এটার কারণ হচ্ছে গিয়ে যে আমাদের যে প্রিমিয়াম কন্টেন্ট আমরা কোম্পানিতে যেটা আমরা প্রোভাইড করতেছি, তো ওটার প্রাইস অনেক বেশি, ওটার প্রাইস আমাদের কম্পিটিটর থেকে অনেক বেশি। আমাদের কম্পিটিটর যেখানে দিতেছে ধরেন 90 USD তে ফুল কোর্স, আমরা ওইখানে 150 USD তে আসলে ফুল কোর্সটা আসলে আহ, মানে প্রিমিয়াম কোর্সটা আসলে দিতেছি। তো সে এখানে সাজেস্ট করলো যে দেখেন আমরা এখানে লিমিটেড টাইম, লাইক ফর 7 ডেজ এর জন্য আমরা একটা প্রমোশনাল চালাই দেখি, 4 7 ডেজ এর জন্য 50% ডিসকাউন্ট। তো 50% ডিসকাউন্টে কি হতেছে, 150 থেকে প্রাইসটা নেমে চলে আসতেছে 75 USD তে। তো এটা একটা সে লজিক্যাল সলিউশন সে প্রোভাইড করলো ডাটা সায়েন্টিস্ট। তো এই লজিক্যাল সলিউশন প্রোভাইড করার পর দেখা গেল যে কনভার্সন রেটটা আসলেই 5% থেকে চলে গেছে, বেড়ে চলে গেছে 12%-এ। তো অবশ্যই ইনক্রিজ হয়েছে, এন্ড মানে একটা মানে গ্রোথ দেখা গেছে, এন্ড অবশ্যই বস হ্যাপি হবে। কিন্তু বসের টার্গেট হচ্ছে গিয়ে যে কম্পিটিটরদের সমান হওয়া অথবা কম্পিটিটর থেকে বেশি সামনে আগ বাড়া। তো এটা ছিল এই যে যেটা করছি, এই যে 150 USD যে প্রমোশনাল অফারের যে প্রস্তাবটা সে দিছে। তো সে এটা কিভাবে দিছে, সে এটা প্রথমে ডাটা নিয়ে ইডিএ করছে, অর্থাৎ এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিস করছে। এন্ড এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিস এর মধ্যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস সে করছে। এন্ড এর মাধ্যমে সে বেশ কিছু ইনফরমেশন খুঁজে বের করে সেইভাবে একটা প্রস্তাব দিছে। এন্ড এই প্রস্তাবে ইজিলি আমরা 5% থেকে 7% ইনক্রিমেন্ট হয়ে আমরা 12%-এ পৌঁছে গেছি। তো এটা হচ্ছে কি এক ধরনের ডাটা সায়েন্টিস্টের কাজ এন্ড এক ধরনের সলিউশন। কিন্তু আমার বস হ্যাপি না, মানে আমার বস আরো চায়। তো সেহেতু আমাদের এখন এখানে আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে ফিচার ইঞ্জিনিয়ারিং নামে একটা জিনিস আছে, সেটা করতে হবে। তো ফিচার ইঞ্জিনিয়ারিংটা কি, ফিচার ইঞ্জিনিয়ারিংটা মানে হচ্ছে গিয়ে যে আমার যে এক্সিস্টিং ডাটা আছে ওইসব ডাটা থেকে আরো অন্যান্য ভেরিয়েবল বা আরো অন্যান্য ডাটা আসলে ক্রিয়েট করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চেক করা যে আসলে মানে এই যেটা যে ফিচার নিয়ে আমরা আসলে কাজ করতেছি, তো ওই ফিচারটা আসলে ইম্পর্ট্যান্ট কিনা আমার এই গ্রোথের জন্য। তো সে ধরেন এখন একটা ফিচার বানালো, তো ফিচারটা হচ্ছে যে ইউসেজ ইউসেজ অফ দ্য ইউসেজ আওয়ার পার ডে, ঠিক আছে। তো ইউসেজ আওয়ার পার ডে সে এরকম একটা ফিচার ক্রিয়েট করলো। তো এই ফিচারটা কি করতেছে, এই ফিচারটা আসলে দেখাইতেছে যে মেম্বারদের মানে মেম্বারদের কাউন্ট এখানে শো করতেছে। তো এখানে আওয়ার্স আছে ধরেন যে 2 2 আওয়ার্স, 4 আওয়ার্স, 6 আওয়ার্স। এরপর কতজন মানুষ 2 ঘন্টা অ্যাপটা ইউজ করে, কতজন মানুষ 4 ঘন্টা অ্যাপটা ইউজ করে, and কতজন মানুষ 6 ঘন্টা অ্যাপটা ইউজ করে, ঠিক আছে। এরপর আরেকটা ফিচার সে এড করলো যে এই যে 2 ঘন্টা যারা ইউজ করছে, 4 ঘন্টা যারা ইউজ করতেছে, 6 ঘন্টা যারা ইউজ করতেছে, তাদের মধ্যে কোন গ্রুপটা বেশি বেশি লিন করতেছে প্রিমিয়াম কন্টেন্টটা বা প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা বাই করতে। তো সেক্ষেত্রে দেখা গেল যে যারা 6 ঘন্টা বা তার বেশি কন্টেন্ট ওয়াচ করে আমার প্ল্যাটফর্মের মধ্যে, তারা আসলে ফ্রি, তারা আসলে প্রিমিয়াম কন্টেন্ট বা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে আসলে বেশি ইচ্ছুক।
ঠিক আছে। তো এখন কি করা যায়, তো এখন সে সাজেস্ট করলো যে আমরা তাহলে শুধু এই যে যারা 6 আওয়ার্স এর যারা দেখতেছে আমরা তাদেরকে টার্গেট করে তাদের জন্য আসলে আমরা মানে ম্যানুয়ালি তাদের জন্য আসলে আমরা স্পেশালাইজড ইমেল সেন্ড করা শুরু করি। তো এরপরে দেখা গেল যে আবার 12% থেকে ইনক্রিজ হয়ে ব্যাপারটা চলে গেছে 16% ইনক্রিজের মধ্যে। ঠিক আছে। তো এরপর আম, এরপর এখন আমরা মানে একদম এই যে এইটা ওয়ান অফ দ্য ফিচার্স এর ইম্পর্টেন্ট কাজ। তারপর আরো অনেক আরো অন্যান্য ফিচার জেনারেট হইলো। ঠিক আছে, আরো অন্যান্য ফিচার জেনারেট হইলো। তারপর ওই ফিচার সবগুলা নিয়ে একটা একটা করে ডিফারেন্ট ডিফারেন্ট মেশিন লার্নিং মডেল আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করলাম। তো মেশিন লার্নিং মডেল, ডিফারেন্ট মেশিন লার্নিং মডেল মানে কি, মানে হচ্ছে কি মেশিন লার্নিং মডেল তো আপনার শুধু একটা দুইটা না, এখানে অনেক টাইপের মডেল হতে পারে। যেমন রিগ্রেশন মডেল হতে পারে, এরপর ক্লাসিফিকেশন মডেল হতে পারে যেটা হচ্ছে কি লজিস্টিক রিগ্রেশন বলে, এরপর ট্রি বেসড মডেল হতে পারে, যেমন ডিসিশন ট্রি ফরেস্ট আছে, সরি র্যান্ডম ফরেস্ট আছে, আবার ডিসিশন ট্রি আছে, অথবা লিনিয়ার এসভিএম টাইপের অ্যালগোরিদম হইতে পারে। তো সে দেখলো যে এসভিএম অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করে আমার প্রেডিকশনের একুরেসি, প্রেডিকশনের অন্যান্য যেসব মেজার আছে ওইগুলো আসলে নাইস আসতেছে, বা ওগুলো আসলে মানে বেশি, মানে একুরেসি আসলে বেশি আসতেছে। তো সে এই এসভিএম মেশিন লার্নিং অ্যালগোরিদমটা দিয়ে আর অন্যান্য যেসব ফিচার সে জেনারেট করছে ওগুলা দিয়ে সে মেশিন লার্নিং মডেল আসলে রান করা শুরু করছে। And এই মেশিন লার্নিং মডেলটা সে ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করছে তার অ্যাপের মধ্যে এন্ড দেন যাদের যাদের এই অ্যাপ থেকে যাদের যাদের প্রেডিক্ট করছে, যেসব মেম্বাররা প্রেডিক্ট করছে যে বেশি সময় অ্যাপে প্রদান করবে, অথবা যেসব ফিচার থেকে আমরা আসলে বুঝতে পারবে যে প্রিমিয়াম কন্টেন্ট আসলে কিনতে পারে, তো তাদের একটা লিস্ট বা তাদের একটা লিস্টের প্রেডিকশন বা দিয়ে দিছে। এন্ড দেন কোম্পানি কি করছে, ওই যেসব লিস্ট প্রদান করছে, তো তাদেরকে ম্যানুয়ালি রিচ আউট করা শুরু করছে। এন্ড দেন এই যে কমপ্লিট প্রসেসের মাধ্যমে 20% কনভার্সন রেটটা সাকসিড হয়ে গেছে বা পাওয়া গেছে। এই যে পুরা প্রসেসটা হচ্ছে কি একটা ডাটা সায়েন্স প্রসেস, মানে প্রসেস। তো এই প্রসেসের মধ্যে প্রথমে কি হয়েছে, তো প্রথমে হয়েছে যে প্রবলেম ফাইন্ড আউট। ঠিক আছে, প্রথমে হয়েছে যে প্রবলেম ফাইন্ড আউট। তো প্রবলেম ফাইন্ড আউটের পর কি হয়েছে, প্রবলেম ফাইন্ড আউটের পর হয়েছে যে সরি, হ্যাঁ, ডায়াগনস্টিক্যাল ডায়াগনস্টিক ডায়াগনস্টিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ প্রবলেমটা কেন হইতেছে সেটা সম্পর্কে সেটা সেটার অ্যানালাইসিস। তো ডায়াগনস্টিক্যাল অ্যানালাইসিস এর পরে আমরা করছি ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, যে আচ্ছা, তো আমার কাছে অনেকগুলা মেজার আছে বা অনেকগুলা তথ্য আছে, তো আমি এখন দেখি যে এই তথ্যগুলা ইউজ করে কি পাইতেছি। তো এই যে ডায়াগনস্টিক আর এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক আসলে মিলে হইতেছে ইডিএ। তো ইডিএ মানে হচ্ছে কি এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। তো এই ইডিএ করার পর আমরা আমরা এখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এ চলে যাচ্ছি। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর পর আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করতেছি। তারপর ফিচার ইঞ্জিনিয়ারিং করার পর আমরা মেশিন লার্নিং মডেল মেশিন লার্নিং মডেল আমরা বিল্ড করতেছি। আর মেশিন লার্নিং মডেল বিল্ড করার পর আমরা এটা ডিরেক্টলি ডিপ্লয়মেন্ট করতেছি, বা ডিরেক্টলি এটা আমরা প্রোডাকশনে পুশ করে দিতেছি। তো এই হচ্ছে গিয়ে ডাটা সায়েন্স প্রসেস। এখন এই প্রসেসটা আসলে নট অনলি যে ডাটা সায়েন্টিস্টরাই এই প্রসেসের মধ্যে কাজ করে এমন না, এই প্রসেসের মধ্যে আসলে বিজনেস অ্যানালিস্টও জড়িত আছে। তো বিজনেস অ্যানালিস্টের মেইন কাজ হচ্ছে গিয়ে যে তার আসলে বিজনেস রিলেটেড ডোমেন নলেজ আসলে অনেক ভালো হইতে হয়। তো সেটা যেটা ইউজ করে সে আসলে প্রবলেমটা আসলে ফাইন্ড আউট করতে পারে, এন্ড দেন ওই প্রবলেমটা নিয়ে সে ডাটা সায়েন্টিস্টের সাথে আসলে কমিউনিকেট করতে পারে। এন্ড দেন ডাটা সায়েন্টিস্টরা যে মানে প্রেডিকশনটা প্রোভাইড করবে ওই প্রেডিকশন ইউজ করে সে ডাটা ভিজুয়ালাইজ করতে পারে। ঠিক আছে, ডাটা ভিজুয়ালাইজ কিভাবে করতে পারে, ধরেন ড্যাশবোর্ড বানাইলো বা রিপোর্ট বানাইলো এই ধরনের। তো বিজনেস অ্যানালিস্টের মেইন কাজ আসলে আমরা দেখতেছি যে প্রবলেম ফাইন্ড আউট করা, কমিউনিকেশন করা। আবার ইন সাম কেসেস বিজনেস অ্যানালিস্টরাও এই যে ইডিএ পার্টটাও করে থাকে। ঠিক আছে। তো প্রথমে প্রবলেম ফাইন্ড আউট করা, কমিউনিকেশন করা, এরপর ডাটা অ্যানালাইসিস করা, এরপর ভিজুয়ালাইজেশন করা। তো এটা হচ্ছে কি বিজনেস অ্যানালিস্টের কাজ। এরপর ডাটা অ্যানালিস্টের কাজও আসলে কম বেশি বিজনেস অ্যানালিস্টের মতো। তো ডাটা অ্যানালিস্টের আসলে কি হয়, সে ধরেন হয়তো প্রবলেম ফাইন্ড আউট তার করা লাগতেছে না, তাকে কোন একজন বিজনেস স্টেক হোল্ডার বা বস
তাকে জাস্ট প্রবলেমটা ভালো করে সামারাইজ করে দিয়ে দিল, এরপর সে জাস্ট ইডিএ করলো, এরপর ওই ড্যাশবোর্ড রেডি করলো। এই হয়ে গেল ডাটা অ্যানালিস্টের কাজ। এরপর আরেকটা হতে পারে ডাটা ইঞ্জিনিয়ারের কাজ। ঠিক আছে, তো ডাটা ইঞ্জিনিয়াররা কি করে? তো ডাটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে গিয়ে যে ডাটা মাইনিং করা। তো ডাটা মাইনিং করা মানে হচ্ছে গিয়ে যে ডাটা তো আসলে অনেক আনস্ট্রাকচার্ড বা নয়েজি অবস্থায় থাকে। ঠিক আছে, তো আনস্ট্রাকচার্ড থেকে ডাটাকে স্ট্রাকচার করা বা ডাটা ক্লিনিং করা হচ্ছে গিয়ে ডাটা বা ডাটা এই আনস্ট্রাকচার্ড ডাটা থেকে ডাটা ক্লিনিং করা হচ্ছে গিয়ে ডাটা ইঞ্জিনিয়ারের কাজ। ডাটা ইঞ্জিনিয়ার আসলে মোটামুটি এই এইটাই হচ্ছে গিয়ে ডাটা ইঞ্জিনিয়ার আসলে মেইন মানে দুইটা কাজ। এরা আসলে কমিউনিকেশনেও এত বেশি থাকে না, ভিজুয়ালাইজেশনও এত বেশি ইনভলভ না, আবার এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসেও এত বেশি ইনভলভ না। তো তারা কাজ হচ্ছে গিয়ে ডাটা মোটামুটি একদম ঠিকঠাক করে, ধরেন সে বিজনেস অ্যানালিস্টকে দিবে, অথবা ডাটা অ্যানালিস্টকে দিবে, অথবা ডাটা সায়েন্টিস্টকে দিবে। এই হচ্ছে গিয়ে ডাটা ইঞ্জিনিয়ারের কাজ। তো এই হচ্ছে গিয়ে কি মানে মানে এই পুরা ডাটা সায়েন্স প্রসেসের মধ্যে কার কি ধরনের রোল প্লে করতে হয়, এইটা হচ্ছে কি একটা মোটামুটি হাই লেভেল ওভারভিউ। হাই লেভেল ওভারভিউ মানে হচ্ছে কি একটা সংক্ষিপ্ত ওভারভিউ আর কি। তো এখানে দেখেন আসলে যে ডাটা সায়েন্টিস্টদের আসলে আহ, সব কাজই করা লাগতে পারে। আবার ডাটা সায়েন্টিস্টদের স্পেশালি শুধু এই যে ফিচার ইঞ্জিনিয়ারিং আর মেশিন লার্নিং মডেল বিল্ড আপ, প্রোডাকশনে পুশ করা, এই তিনটা কাজ হইতে পারে। যেমন আমার কোম্পানিতে, আমার কোম্পানি হচ্ছে কি একটু আগে বলছিলাম যে হেলথ কেয়ার অ্যানালিটিক্স কোম্পানি। তো আমার কোম্পানিতে আসলে সুন্দর টিম আছে। তো আমার কোম্পানিতে ডাটা ইঞ্জিনিয়ার টিম আছে আর ডাটা সায়েন্টিস্টরা আছে। তো আমার কোম্পানিতে ডাটা সায়েন্টিস্টদের মধ্যে আবার দুইটা টিম। একটা টিম হচ্ছে গিয়ে যে তারা হচ্ছে গিয়ে ডাটা অ্যানালিটিক্স এর কাজ করে, অর্থাৎ তারা প্রবলেম তাদেরকে সামারাইজ করে দিয়ে দেওয়া হয়, এরপর তারা ডাটা থেকে ডাটা ইডিএ করে, ইডিএ করার পর সুন্দর মতো ফিচার বা ডিফারেন্ট কলামের ডাটা রেডি করে, জাস্ট ডাটা ভিজুয়ালাইজেশন করে করে ফেলে, এরপর ওইটা জাস্ট স্টেক হোল্ডারকে বা বসকে দেখায় ফেলে। আর ডাটা সায়েন্টিস্টের কাজ হচ্ছে, আরেকটা গ্রুপের ডাটা সায়েন্টিস্ট আছে যাদের কাজ হচ্ছে গিয়ে যে ক্লিন ডাটা থেকে ফিচার ইঞ্জিনিয়ারিং করা, এরপর ডিফারেন্ট ডিফারেন্ট মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করে দেখা যে কোন মেশিন লার্নিং মডেলটা আমার ডাটার সাথে দেখতেছে, তারপর ওটা দিয়ে মেশিন লার্নিং মডেলটা বিল্ড করে এরপর থেকে প্রেডিকশন করা বা প্রোডাকশনে পোস্ট করে দেওয়া। তো আর ডাটা ইঞ্জিনিয়ারিং কাজ তো বলছি। তো এ হচ্ছে গিয়ে আমার কোম্পানি পেজ থেকে বলতেছি। তো এইভাবে আসলে ডিফারেন্ট কোম্পানিতে মোটামুটি সবাই আসলে মিলেমিশে আসলে কাজ করা লাগে, এন্ড এই পুরো প্রসেসটা হচ্ছে কি যে একটা ডাটা সায়েন্স প্রজেক্ট মানে প্রসেস। তো আশা করি ডাটা সায়েন্স প্রসেসের ব্যাপারে আহ, একটা হাই লেভেল ওভারভিউ দিয়ে বুঝাইতে পারছি। তো এখন একটু কেরিয়ার নিয়ে আমরা আলোচনা করি, যেহেতু কেরিয়ার অ্যাসপেক্টটাই হচ্ছে আমাদের মেইন হাইলাইট আমাদের সেশনের। তো কেরিয়ার, তো এখন আসলে এই যে এআই এর যুগ। তো এআই আসার কারণে অনেকে বলতেছে যে এআই উইল রিপ্লেস, এআই কি ডাটা অ্যানালাইসিস, ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্টিস্টের জব কি রিপ্লেস করতে পারবে কিনা। তো জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, এআই আসলে ডোমিনেট করবে যদি না আপনি এআই রিলেটেড স্কিল যদি আপনার যদি না থাকে। এআই রিলেটেড স্কিলটা আসলে কি? সেটা হচ্ছে যে এআইটাকে, এআই যেসব টুলস আমাদের কাছে এট দ্য মোমেন্ট অ্যাভেলেবল আছে, ওগুলাকে আসলে সঠিকভাবে ইউজ করতে হবে। যেমন দেখেন, আজ থেকে 5 বছর আগে, লাইক 2019 সালের কথা বলতেছি, 2019-20 সালের কথা বলতেছি। তো আমি ওই সময় ফ্রিল্যান্সিং জব করতাম। তো আমার কাছে ক্লায়েন্টরা আসতো, ধরেন ডিফারেন্ট ডাটা সেট দিত। তো আমার ওই ডাটা সেট দিয়ে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা লাগতো। তো আমার আসলে ওই সময় র কোড করা লাগতো। র কোড মানে কি? মানে হচ্ছে গিয়ে যে আমার আসলে লাইন বাই লাইন নিজে নিজে কোড লিখে কোড করা লাগতেছে। বাট এট দ্য মোমেন্ট এআই এর এত মানে নাইস একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে যে আমরা জাস্ট চ্যাট জিপিটি বলেন, অথবা আরেকটা কি জানি আছে, গিটহাব কোপাইলট বলেন, তো তাদেরকে কন্টেক্সট ওয়াইজ ভালো করে এক্সপ্লেন করে দিয়ে দিলেই তারা আসলে সুন্দর করে কোডটাও জেনারেট করে দিয়ে দিতেছে। আমাদের কি করতে হচ্ছে? আমরা জাস্ট ওই কোডটা কপি করে নিয়ে হালকা এডিটিং বা বাগ ফিক্সিং করে ওটা আসলে আমরা করে ফেলতে পারতেছি। তো যেখানে ধরেন আমার র কোড করতে 1 ঘন্টা লাগতো, আমার ওই সময় এই সেম কাজটা করতে 15 থেকে 20 মিনিটের মতো লাগতেছে। তো এই হচ্ছে গিয়ে যে এআই এর ইউজটা। তো এইভাবে আসলে এআই ইউজ করে আপনার জব আপনাকে আসলে সেভ করতে হবে। বাট
এই জিনিসটা রং, যে এআই আসলে যে রিপ্লেস করতেছে। এআই তখনই রিপ্লেস করবে যখন আপনি আপনার টাইমটাকে সেভ করবেন না, যখন আপনি আপনার টাইমটাকে এফিশিয়েন্টলি ইউজ করবেন না, তখন আসলে এআইটা আসলে ইম্প্যাক্ট করবে। তো এরপর হচ্ছে কি, এই যে এখানে আমি একটা ট্রেন্ড দেখাইছি যে গত 1 বছরের মধ্যে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট, যেমন ডাটা সায়েন্টিস্ট জব, ডাটা ইঞ্জিনিয়ারিং এর জব, ডাটা অ্যানালিস্ট জব আসলে কিভাবে আসলে মানে জবের কি বলে, জব ওপেনিং আসলে কিভাবে আসলে ইম্প্যাক্ট করছে আর কি, জব ওপেনিং বাড়ছে না কমছে। তো মোটামুটি আমি দেখতেছি যে 3টা ক্যাটাগরি জবই, জব জব ওপেনিং আসলে একটা সময় গিয়ে একটু কম ছিল, পরে আবার আসলে ইনক্রিজ হইতেছে, এটা আসলে ইনক্রিমেন্টের পথেই আছে। তারপর আম, হ্যাঁ, তো এখন এই যে ডাটা সায়েন্স আসলে অ্যাপ্লিকেশনটা কি, তো ডাটা সায়েন্সের অ্যাপ্লিকেশন আসলে সব জায়গাতেই আছে। যেমন বিজনেস এর মার্কেটিং এর মধ্যে আছে। তারপর আমি একটু আগে একটা, ধরেন একটা ই কমার্স, সরি, একটা এডুকেশন টেকনোলজি বা এডটেক কোম্পানির একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। তো এরকম হাজার হাজার ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি বা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে আসলে এরকম এক্সাম্পল আসলে পাওয়া যাবে। আপনি যদি একটু গুগল করে দেখেন যে হাউ ডাটা সায়েন্স ওয়ার্ক ইন businesses, how data science work in fintech industries, তো একদম সুন্দরভাবে, একদম লাইক ইন ডিটেলস এক্সাম্পল আসলে আপনারা পেয়ে যাবেন। তো আমি যেহেতু হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে আছি, তো আমি একটু হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির কথাটা বলি। তো হেলথ কেয়ার এক্সাম্পলটা হচ্ছে কি এরকম যে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স কোম্পানিগুলা, তারা আসলে অনেক প্রমিস করে মেম্বার পাইতে হলে। তো প্রমিস কি করে যে আপনারা আমাদের পলিসিতে চলে আসেন, তাহলে আমরা আপনাদের ফ্রি ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট, ফ্রি টেস্টের ব্যবস্থা করে দিব। এরপর আমরা ঠিক মতো আপনাদের মেডিসিন লাগলে মেডিসিনের ব্যবস্থা করে দিব, এটসেট্রা এটসেট্রা, অনেক ক্লেম আসলে করে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। তো ডাটা অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা কি করি, আমরা ট্র্যাক করি যে ইন্স্যুরেন্স কোম্পানিটা যেগুলা ক্লেম করতেছে, ওইগুলা ক্লেম কি সে ঠিকঠাক ভাবে পালন করতে পারতেছি না, পালন করতে পারতেছে কিনা, এন্ড দেন তার মেম্বার যারা আছে তারা খুশি আছে কিনা, তারা স্যাটিসফাই আছে কিনা সার্ভিস পেয়ে। এন্ড কারণ হচ্ছে গিয়ে, কারণ হচ্ছে যে যদি ইন্স্যুরেন্স কোম্পানি যদি ঠিকঠাক সার্ভিস প্রোভাইড করে এন্ড মেম্বাররা যদি স্যাটিসফাইড থাকে তাদের সার্ভিসে, তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি গভর্নমেন্ট থেকে অনেক হিউজ অ্যামাউন্টের ইনসেন্টিভ বা অনেক হিউজ অ্যামাউন্টের টাকা আসলে পাবে। তো অল ইন অল, হেলথ কেয়ার কোম্পানি অ্যানালিটিক্স এর একটা টিম রাখে, জাস্ট মেনটেন, জাস্ট কি বলে, জাস্ট আসলে আহ, দেখার জন্য যে তারা আসলে যেভাবে কাজটা করতেছে বা যারা আসলে যেভাবে তাদের কাজ কাম চলতেছে ওইভাবে কি মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন আছে কিনা, এন্ড দেন তাদের ক্লেম গুলা তারা আসলে ঠিকঠাক মতো মানে ফুলফিল করতে পারতেছে না। তাহলে তারা মানে যদি দেখে যে গেপিং হইতেছে বা কাস্টমার আনস্যাটিসফাই হইতেছে, তাহলে তারা যেখানে কাস্টমার আনস্যাটিসফাই বা যেখানে আসলে গেপিং হইতেছে ওই জায়গাতে টার্গেট করে ওই জায়গাটা ঠিক করতে পারে। তো এই জন্য আসলে হেলথ কেয়ার অ্যানালিটিক্স এর আসলে অনেক, হেলথ কেয়ারের মধ্যে আসলে অ্যানালিটিক্স বা ডাটা সায়েন্সের আসলে অনেক বেশি ইনভলভমেন্ট। তো এভাবে এডুকেশন সেক্টর, এরপর গভর্নমেন্টে, এরপর এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে গিয়ে বেসিক্যালি রিসার্চারদের গোল্ড মাইন। যেমন আমি যে সময় অনার্স করতেছিলাম, তো আমার একটা পেপার ছিল, তো আমার পেপারটা Q1 জার্নালে পাবলিশ হয়েছিল। তো আমার পেপারটা আমি শো করছিলাম যে কিভাবে ওয়েদার কিভাবে এফেক্ট করতেছে কোভিড-19 এর স্প্রেড এর মধ্যে, কোভিড-19 স্প্রেডের মধ্যে ওয়েদারের ইম্প্যাক্ট আছে কিনা। তো এই যে পুরাটা সিনারিওর মধ্যে আমাদের ওয়েদারের বা ওয়েদারের ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা কালেক্ট করা লাগছে, যেমন টেম্পারেচারের ডাটা, রেইনফলের ডাটা, এরপর হিউমিডিটি ডাটা, এরপর উইন্ড স্পিড, এটসেট্রা এটসেট্রা, আমাদের ডাটা আসলে মানে কালেক্ট করা লাগছে। এন্ড দেন ওই ডাটাকে আমরা কি করছি, আমরা একটা মেশিন লার্নিং মডেলের মধ্যে আসলে আমরা বিল্ড করছি। এন্ড দেন ওই মেশিন লার্নিং মডেল দিয়ে আসলে আমরা অনেক জিনিস প্রেডিকশন করছি। প্রেডিকশন করে আমরা আসলে তুলে ধরছি যে দেখেন রেইনফল যদি বেশি হয় বা উইন্ড স্পিড যদি বেশি হয়, তাহলে কোভিড-19 এর স্প্রেড আসলে ইনক্রিজ হতে পারে বা ডিক্রিজ হতে পারে। তো এইভাবে আমরা একটা পেপার বানিয়ে দিছিলাম। তো এনভায়রনমেন্টাল সায়েন্সে ডাটা সায়েন্সের ইম্প্যাক্ট আসলে অনেক বেশি, এন্ড এটা আসলে রিসার্চ ইন্ডাস্ট্রিতে আসলে বেশি আর কি। তারপর এফএমসিজি বা ম্যানুফ্যাকচারিং অপারেশন, ই কমার্স, তারপর লজিস্টিকের মধ্যে ডাটা সায়েন্সের আসলে ইম্প্যাক্ট আছে।
তারপর দেশে আসলে দেখা যাইতেছে এখন প্রায় প্রত্যেক মাসেই আমি যদি আপনারা লিঙ্কডইন যদি অ্যাক্টিভ ভাবে যদি আপনারা যদি দেখেন তাহলে প্রত্যেক মাসে দেখবেন যে অপটিমাইজি থেকে রেগুলারলি ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্টিস্টের জন্য আসলে আহ, মানে জব ওপেনিং থাকে। তারপর ফুড পান্ডাতে দারাজে, তারপর রিসেন্টলি একটা কোম্পানি দেখছি বু বু নামে একটা কোম্পানি আছে, তো তারা হচ্ছে কি একটা চ্যাটিং স্টার্ট, তো তারা সিঙ্গাপুর বেসড স্টার্টআপ, তো তারা ডাটা সায়েন্টিস্ট খুঁজতেছে। আমি তাদের এড দেখতেছি প্রায় 2 মাস ধরে। তো এরকম আসলে জব আসলে অ্যাভেলেবল আছে, এন্ড জবে অ্যাপ্লাই করার জন্য আসলে আপনাকে স্কিলফুল হইতে হবে ফার্স্ট অফ অল, এন্ড দেন যদি লাক ভালো থাকে তাহলে জব হয়ে যেতে পারে। এন্ড দেন এই যে ব্যাংক গুলার মধ্যে, যেমন রিসেন্টলি ব্যাংক গুলাও আসলে অ্যানালিস্ট বা স্পেশালি অ্যানালিস্ট আসলে নিতেছে। তো যেমন ইবিএল এর মধ্যে আমার একটা ফ্রেন্ড কয়েকদিন আগে বিজনেস অ্যানালিস্ট হিসেবে এন্টার করছে। তো তার ডে টু ডে কাজ হচ্ছে কি আপনার ধরেন এক্সেল দিয়ে ডিফারেন্ট সোর্স থেকে ডাটা কালেক্ট করে ওইটা আসলে তার স্টেক হোল্ডারকে দেওয়া, এই ধরনের কাজ হচ্ছে, কাজ করা লাগে। আবার ক্ষেত্র বিশেষে তার ডাটা ভিজুয়ালাইজেশন বা ড্যাশবোর্ড ক্রিয়েশন আসলে লাগতেছে। তো তো প্রাইভেট ব্যাংক গুলাও আসলে এই যে ডাটা সায়েন্স বা ডাটা অ্যানালিটিক্স এর দিকেও আসলে ঝুঁকতেছে। এন্ড আমি এই স্লাইডটা দিয়ে দিব, তো এই স্লাইডটার মধ্যে আপনি কন্ট্রোলে চাপে ধরে যদি ক্লিক করেন তাহলে জব অফারিংটা আসলে জব জব এটা ওপেন হবে ব্রাউজারের মধ্যে। ওপেন হয়নি। ইয়েস, তাহলে এই যে জবের লিঙ্কটা আসলে ওপেন হবে। তো আপনারা ওই জবের লিঙ্কটা আসলে দেখে বুঝতে পারবেন যে জব ডিসক্রিপশনে আসলে কি চাইতেছে, কিভাবে আসলে বা নিজেকে তৈরি করা যায়, লাইক হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস। তো রিকোয়ারমেন্টস ওয়াইজ আপনি যদি আসলে সামনে আগ বাড়েন তাহলে অনেক বেনিফিটেড হতে পারবেন যে সময় জব হান্টিং এর সময়, চাকরি পাওয়ার সময়। তো এরপর আমি এই স্লাইডের মধ্যে স্পেসিফিক্যালি আমি আসলে লিখে দিছি বা স্পেসিফিক্যালি আমি ডিসকাস করছি যে ডাটা অ্যানালিস্টের স্পেসিফিক্যালি কি করতে হয়, তারপর ডাটা সায়েন্টিস্টের স্পেসিফিক্যালি কি করতে হয়, এন্ড দেন বিআই অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্টের স্পেসিফিক্যালি কি করতে হয়, এগুলো সম্পর্কে আমি এই স্লাইডের মধ্যে আর কি নাইসলি আলোচনা করছি। আপনারা যদি স্লাইডের কন্টেন্ট গুলো পড়েন তাহলে এই যে একদম স্টার্টিং এ যে ডাটা সায়েন্স প্রসেস দিয়ে যে এক্সাম্পল দিয়ে আমি বুঝাই দিয়েছিলাম ওইগুলোই আসলে ঘুরে ফিরে দেখবেন লেখা আছে। এরপর হচ্ছে স্কিল সেট কি কি দরকার, এটা হচ্ছে কি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমাদের যেহেতু ডাটা সায়েন্স নিয়ে আজকের মাস্টার ক্লাসটা, তো ডাটা সায়েন্সের জন্য আসলে ফার্স্ট অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ইম্পর্টেন্ট, এন্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে কি পাইথন। তো পাইথন আপনাকে অ্যাডভান্স লেভেল, ইন্টারমিডিয়েট লেভেলে পাইথন আসলে আপনাকে জানতেই হবে মাস্ট। তারপর পাইথন দিয়ে হচ্ছে গিয়ে শুরু, এন্ড পাইথনের ভিতরে সবকিছুই আছে। পাইথনের ভিতরে আপনার স্ট্যাটিস্টিক্স আছে, এবি টেস্টিং করতে হবে। তারপর প্রবাবিলিটি আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অনেক কম, বাট প্রবাবিলিটির কনসেপ্টটা আসলে মাথায় থাকতে হবে। তারপর মেশিন লার্নিং এন্ড অ্যালগোরিদমস এর আপনাকে কনসেপ্টও জানা থাকতে হবে, আবার ইমপ্লিমেন্ট করাও জানা থাকতে হবে। এন্ড দেন প্রোডাক্ট মেট্রিক্স, এইগুলা আসলে বিজনেস অ্যানালিস্ট বা ডাটা অ্যানালিস্ট এর জন্য আহ, প্রয়োজন বেশি। আর হচ্ছে এসকিউএল, তো একটা মিনিমাল এসকিউএল নলেজ দরকার, যেন কারণ অনেক সময় কি হয় ইন্ডাস্ট্রির মধ্যে ডাটা আসলে ডাটাবেস থেকে আসলে নিতে হয়। তো ডাটাবেস থেকে আপনি কিভাবে নেবেন, ডাটাবেস থেকে আসলে নিতে হইলে আপনার এই যে এসকিউএল দিয়ে কানেক্টর তৈরি করতে হয় পাইথনের মধ্যে, এন্ড দেন ওই কানেক্টর এর মাধ্যমে এসকিউএল ডাটাবেস থেকে ডাটা পাইথনের মধ্যে নিয়ে আসতে হয়। যেমন আমরা আসলে কোর্স করি বা শিখি ধরেন সিএসভি ফাইল দিয়ে বা এক্সেল ফাইল দিয়ে, বাট রিয়েল লাইফে সিএসভি ফাইল বা এক্সেল ফাইলের ব্যবহার আসলে অনেক কম হয়। রিয়েল লাইফে বা জবের গুলার মধ্যে আসলে ডাটাবেসের মধ্যে ফাইল থাকে। বাট আপনি যদি ফ্রিল্যান্সিং প্রজেক্ট গুলার মধ্যে আপনি যদি কথা বলেন ফ্রিল্যান্সিং এর ব্যাপারে, তখন আসলে মোটামুটি ম্যাক্সিমাম ফাইলই আসলে আপনার সিএসভি ফরম্যাটে বা এক্সেল ফরম্যাটে থাকে, and যেগুলো আসলে খুব ইজিলি পাইথন বা আর প্রোগ্রামিং ইউজ করে রিড করা যায় এন্ড দেন অ্যানালাইসিস করা যায়। তো পাইথন হচ্ছে কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, বাট আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে কি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও অনেক ইম্পর্টেন্ট, বাট আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেশি ইম্প্যাক্ট হচ্ছে এডুকেশনের মধ্যে আর হচ্ছে রিসার্চ ইন্ডাস্ট্রিতে।
তো এডুকেশনের মধ্যে বলতে আমি কি বুঝাচ্ছি, মানে হচ্ছে কি যে ধরেন আপনি বাইরের দেশে স্ট্যাটিস্টিক্স বা ডাটা অ্যানালিটিক্স বা হ্যাঁ ডাটা অ্যানালিটিক্স বা ডাটা সায়েন্স পড়তে যাচ্ছেন। তো ওইখানে গিয়ে দেখলেন, আহ, দেখবেন যে মেজরিটি লাইক 80% অফ দা ইউনিভার্সিটি তারা আসলে আর দিয়ে আপনাকে প্রোগ্রামিং শিখাবে, এন্ড দেন সামনে আগ বাড়বে আর কি। আর হচ্ছে কি আসলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস জন্য আসলে অনেক স্পিডি, অনেক ফাস্ট এন্ড অনেক আসলে এফিশিয়েন্ট। তো এই জন্য আসলে আর অনেকে ইউজ করে। আবার যারা আসলে একবার আর ইউজ করার মাধ্যমে যারা আসলে একদম ইউজ টু হয়ে যায় তারা আসলে বের হইতে পারে না। যেমন আমি যদি আমার কেসে বলি, আমি আসলে আর দিয়ে অনেক ফ্লুয়েন্ট এন্ড আমার আসলে পাইথনে সুইচ করতে অনেক মানে কষ্ট হয়েছে। যদিও পাইথন অনেক সহজ, বাট আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে 3 থেকে 4 বছর টানা কাজ করেন, এরপরে অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করা আসলে অনেক টাফ। তো ওই সেন্স থেকে আসলে আমি টাফ বলতেছি। বাট পাইথন ইটসেলফ শুরু থেকে শেখা আসলে অনেক সহজ। এন্ড আপনার যদি দুইটারই বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলে যদি নলেজ থাকে, তাহলে আসলে খুবই বেশি ভালো জব হান্টিং এর জন্য, ইভেন ফ্রিল্যান্সিং সাইটের জন্য। আচ্ছা, তো আমরা আমাদের একটু এই যে যে কোর্সটা আমরা সামনে নামাইতেছি, কোর্সের ক্লাস শুরু হবে শনিবার থেকে, শনিবার রাত 8টা থেকে। তো আমরা একটু কোর্স মডিউলটা একটু আসলে দেখি। কোর্স মডিউলটা দেখে আমরা, তো কোর্স মডিউল, আচ্ছা এই যে, সরি। তো কোর্স মডিউলে আমরা প্রথমে আলোচনা করব জেনারেলি স্ট্যাটিস্টিক্স নিয়ে। তো স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা বেসিক থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেলের টপিকও আমরা কভার করব। তো ফার্স্ট অফ অল এগুলা সম্পূর্ণ থিওরিটিক্যাল একটু ক্লাস হবে। ছোট্ট একটা ডাটা সেট এক্সেল এর মধ্যে বা আর অথবা পাইথন ইউজ করে এই যে যেগুলা ইমপ্লিমেন্ট বা যেগুলো প্র্যাকটিক্যালি দেখানো দরকার ওগুলা দেখাবো। তো আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি, পর 5 নাম্বার সামারি, different type of distribution, এরপর different type of statistical test, ANOVA, এরপর correlation, এগুলো আমরা আসলে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কভার করব। তো এরপর অ্যাডভান্স টপিকের মধ্যে আমার এই যে স্ট্যান্ডার্ডাইজেশন, নর্মালাইজেশন, তো এই রিলেটেড কোয়েশ্চন আসলে খুবই কমন ডাটা সায়েন্টিস্ট জব ইন্টারভিউতে, অথবা আপনি যদি আপওয়ার্কে কাজ করেন কিংবা আপনি যদি ফাইবারে যদি কাজ করেন, তো ওইখানেও আপনার আসলে ইন্টারভিউ যাওয়া লাগতে পারে। লাইক রিক্রুইটার বা যে আপনাকে কাজ দিবে সে আসলে চেক করতে চায় যে আমি যাকে কাজ দিচ্ছি সে কি আসলে কাজ পারে কিনা। তো ওইসব কেসে আসলে এই যে এগুলার কনসেপ্ট জানা, আসলে সেন্ট্রাল লিমিট থিওরেম, এরপর এগুলার কনসেপ্ট জানা আসলে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থাকে আর কি। আর আপনার যদি একটা পোর্টফোলিও থাকে তাহলে তো আরো অনেক ভালো। আমরা মোটামুটি ক্লাস শেষের পরে পোর্টফোলিও নিয়ে আসলে অনেক আলোচনা করব। তো এরপর আমরা চলে যাব পাইথন এন্ড আর এর বেসিক নিয়ে। তো আমরা মোটামুটি প্রথমে আর এর বেসিক দেখাবো, যে ডিফারেন্ট টাইপ অফ ডাটা টাইপস নিয়ে আসলে আমরা আলোচনা করব। এরপর আমরা ভেরিয়েবলস, এরপর আর এর মধ্যে আসলে আমরা জেনারেলি কাজ করি ভেক্টর, ম্যাট্রিক্স, তারপর ডাটা ফ্রেম নিয়ে। এরপর আর এর কিছু স্পেশালাইজড লাইব্রেরি আছে যেমন টাইডিভার্স, এরপর ভিজুয়ালাইজেশন লাইব্রেরি হচ্ছে ggplot2। এরপর এসব নিয়ে আমরা আসলে দেখবো। এরপর পাইথনের মধ্যেও সিমিলারলি জাস্ট পাইথনের মধ্যে সিমিলারলি এই যে ডাটা টাইপস তো আপনার আসলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য সেম, বাট পাইথনের মধ্যে এই যে আমরা যেরকম আর এর মধ্যে ভেক্টর ইউজ করি, তো পাইথনের মধ্যে আসলে ওগুলো হচ্ছে গিয়ে লিস্ট, তারপর ওগুলাকে আবার টাপলস, ডিকশনারিজ এইভাবে আসলে সেগমেন্টেড, এইভাবে আসলে ভাগ ভাগ আছে। আর টেবিল বা ডাটা টাইপস নিয়ে আমরা আলোচনা করবো। তারপর আবার কন্ডিশনালস, লুপস, ফাংশন এগুলো নিয়ে আলোচনা করবো। এরপর কিছু স্পেশালাইজড প্যাকেজ যেমন নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব এবং সিবন নিয়েও আমরা আলোচনা করব। এন্ড প্রত্যেকটা মোটামুটি তিনটা তিনটা করে ক্লাস নিব, এন্ড লাস্ট ক্লাসে একটা এন্ড টু এন্ড একটা প্রজেক্ট দেখানোর ট্রাই করব, যেটাতে আসলে প্র্যাকটিস হয়ে যাবে। এরপর আমরা চলে যাব স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এর মধ্যে। তো এর আগে আমরা স্ট্যাটিস্টিক্স থিওরিটিক্যালি শিখছি। তো এরপরে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এই পোর্শন আমরা আম, আমরা আসলে দেখবো যে কিভাবে প্রোগ্রামিং আর এবং পাইথন দুইটা ইউজ করে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ টেস্ট করা যায় বড় বড় ডাটা সেট ইউজ করে। তো আমরা এইভাবে প্রত্যেকটা টপিকের জন্য আমরা আহ, মানে আর এবং পাইথনের ইমপ্লিমেন্ট আমরা আসলে দেখবো। এবি টেস্টিং নিয়ে মোটামুটি অনেক বড় একটা কন্টেন্ট রেডি করে রাখছি। তো হোপফুলি এবি টেস্টিংটা আসলে ঠিকভাবে তুলে ধরতে পারবো। তো এবি টেস্টিং নিয়ে আসলে একটু কথা বলতে হবে, একটু হালকা একটু ওভারভিউ দেই। তো এবি টেস্টিং আসলে সব জায়গাতে ইউজ হয়।
গুগল, ইউটিউব, এন্ড দেন আপনার ডিফারেন্ট ই কমার্স প্ল্যাটফর্ম, লাইক এভরিওয়্যার। এবি টেস্টিং এর আসলে আহ, অনেক বেশি আসলে ইমপ্লিমেন্ট, অনেক বেশি আসলে কাজ আছে বা এবি টেস্টিং আসলে করা হয়। তো ধরেন একটা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমি বলি। তো ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, যে ধরেন আপনি একটা মানে ঢুকছেন ওয়েবসাইটের মধ্যে। তো ওয়েবসাইটের মধ্যে আপনি ঢুকে আপনাকে এক ধরনের হোম পেজ শো করা হইলো। আবার আরেকজন মানুষ ওয়েবসাইটের মধ্যে ঢুকলো, তো তাকে আরেক ধরনের ওয়েব পেজ শো করা হইলো। তো এরপর আম, এটার মাধ্যমে মানে ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্টিস্ট সে চেক করবে যে কত সময় আহ, দুই গ্রুপের মানুষ কে কত সময় ওয়েবসাইটের মধ্যে ঘোরাঘুরি করছে বা ওয়েবসাইটের মধ্যে আহ, খোঁজাখুঁজি করছে বা ওয়েবসাইটটা ইউজ করছে। তো যদি দেখে যে আম, প্রথম গ্রুপের মানুষরা ওয়েবসাইট বেশি ইউজ করছে কম্পেয়ার টু দ্বিতীয় গ্রুপের মানুষরা, তো তখন আমরা স্ট্যাটিস্টিক্যালি ব্যাপারটাকে টেস্ট করে আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট বলবো প্রথম গ্রুপের মানুষদের, বা তখন আমরা বলবো যে প্রথম গ্রুপের মানুষ যে ওয়েবসাইটের লুকটা দেখছে ওই ওয়েবসাইটের লুকটা আসলে বেশি ইনটুইটিভ, যেটার কারণ সরি যেটার কারণে মানুষরা আসলে বেশিক্ষণ ওয়েবসাইটটা ইউজ করতে আহ, মানে রাজি হয়েছে বা বেশিক্ষণ মানুষ এই ওয়েবসাইটটা ইউজ করছে। যত বেশি ই কমার্স ওয়েবসাইটের মানে ই কমার্স ওয়েবসাইটে আসলে জিনিসটা হচ্ছে কি এরকম যে আপনি যত বেশি আসলে ওয়েবসাইটে ইউজ করবেন তত বেশি আপনার কিনার একটা প্রোডাক্ট কেনার চান্সেস হলে তত বেশি বেড়ে যায়। তো অল ইন অল সব জিনিস বিবেচনা করে একটা ফিচার হচ্ছে কি যে কত সময় একটা মানুষ ওয়েবসাইটে ইউজ করতেছে। তো ওই ফিচারটা আমরা টেস্ট করতেছি দুইটা গ্রুপের মধ্যে। এরপর আমরা আহ, দুইটা গ্রুপকে স্ট্যাটিস্টিক্যালি আমরা মানে বলতে পারতেছি যে এই গ্রুপটা বেটার দেন আদার গ্রুপ। তো এই যে পুরো কনসেপ্টটা, এই কনসেপ্টটা আসলে আমরা এপি টেস্টিং এর মাধ্যমে আসলে আমরা দেখি। তো এখন আসলে অনেক হাই লেভেল একটা ওভারভিউ দিছি, তো এই জন্য হয়তো অনেকের মাথার উপর দিয়ে ব্যাপারটা যেতে পারে, বাট এটা আসলে অনেক সিম্পল। আপনারা জাস্ট গুগল বা ইউটিউবে গিয়ে এবি টেস্টিং লিখে সার্চ করলে 5 মিনিট বা 6 মিনিটের একটা ছোট ভিডিও দেখলে ব্যাপারটা আরো আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর আমরা মেশিন লার্নিং এর মধ্যে যাব। তো মেশিন লার্নিং এ যাওয়ার আগে আমি হয়তো একটা বা দুইটা বড় একটা ডাটা অ্যানালাইসিস এর প্রজেক্ট শো করব। তো এরপর মেশিন লার্নিং এর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন এই যে কস্ট ফাংশন, তারপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো এগুলা আসলে বুঝতে হয়, এন্ড এগুলা বোঝানোর জন্য আসলে অনেক সময়ের দরকার পড়ে। তো এগুলো আসলে আমরা এই মডিউলে দেখবো। এরপর আমরা সুপারভাইজ মেশিন লার্নিং টেকনিক্সে চলে যাব। এখানে আমরা অনেকগুলো টেকনিক্স নিয়ে আলোচনা করব, যেমন রিগ্রেশন নিয়ে আলোচনা করব, এরপর ক্লাসিফিকেশন টেকনিক্স, লজিস্টিক রিগ্রেশন নিয়ে আলোচনা করব, এরপর ক্যানিয়ারেস্ট নেইবর, এরপর ফরেস্ট বেসড টেকনিকের আলোচনা করব। এরপর আমরা এই পুরা সবগুলা টেকনিক ইউজ করে আমরা একটা ফুল ফাইনাল প্রজেক্ট দেখবো। And ওই ফাইনাল প্রজেক্টের মাধ্যমে মধ্যে আমরা শো করব যে কোন অ্যালগোরিদমটা আসলে বেটার পারফর্ম করছে, এন্ড দেন আমরা ওই অ্যালগোরিদম দিয়ে জাস্ট মানে ফাইনাল প্রেডিকশনটা করবো আর কি। সিমিলারলি আমরা বেশ কয়েকটা আনসুপারভাইজ টেকনিক গুলাও দেখবো। এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ক্লাস্টারিং, কেমিং ক্লাস ক্লাস্টারিং আর ডিবি স্ক্যান। সিমিলারলি আমরা একটা প্রজেক্ট দেখবো। এরপর আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। তো অনেক ধরনের ফিচার ইঞ্জিনিয়ারিং আছে, এগুলো নিয়ে আলোচনা করব। এরপর টাইম সিরিজ অ্যানালাইসিস, এটা নিবে তৌকির আহমেদ শুভ। তো সে রিসার্চের মধ্যে আছে, এন্ড তাদের আসলে সবসময় টাইম সিরিজ নিয়ে কাজ করা লাগে। তো সে আসলে খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি টাইম সিরিজ অ্যানালাইসিস এর পোর্শনটা আসলে তুলে ধরতে পারবে। আর নেক্সট 5 মান্থসে আমরা আপনাদের প্রোফাইল বিল্ড আপে হেল্প করবো। এরপর আপনারা যদি যারা এই কোর্সে এনরোল হবেন বা যারা অলরেডি এই কোর্সে এনরোল আছেন, তারা যদি সবগুলা ক্লাস ঠিকভাবে করেন, সবগুলা অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক যদি ঠিকভাবে করেন, তাহলে তাদের নিয়ে একটা টিম তৈরি করা হবে, and ওই টিমকে ডিফারেন্ট পেইড প্রজেক্ট দিয়ে মানে আরো গ্রো করা হবে। একটা জিনিস আমি বলতে চাই, আমার এই কোর্সের মধ্যে আপনারা যদি সুপারভাইজ মেশিন লার্নিং টেকনিক্স পর্যন্ত যদি ভালো করে যদি শিখে ফেলেন, তাহলে আপনারা মোটামুটি ফাইবারে কাজ করার জন্য রেডি হয়ে যাবেন। ফাইবারে আসলে জেনারেলি কাজ কি ধরনের থাকে? ফাইবারে জেনারেলি কাজ থাকে টিচিং রিলেটেড কাজ থাকে, হোমওয়ার্ক রিলেটেড কাজ থাকে, আর প্রফেশনাল কাজ আসলে অনেক কম থাকে। তো আমি আসলে রিকমেন্ড করি না যে ডিরেক্টলি হোমওয়ার্ক রিলেটেড কাজ করে দেওয়ার, কারণ ব্যাপারটা আসলে ইথিক্যাল হয় না।
তো আপনি যদি আপনার কাছে যদি হোমওয়ার্ক রিলেটেড কাজ আসে, আপনি তাকে বলতে পারেন যে আমি এই ব্যাপারটা করতে পারবো, বাট আমি তোকে গাইড করে দিব, আহ, তুমি পরে নিজে নিজে এটা করবা। তো এইভাবে আসলে আমি অনেক ক্লায়েন্ট পাইতাম, যে তারা আসলে আসতো হোমওয়ার্ক করাইতে, বাট আমি তাদের বলতাম যে আমি তোমাকে পড়াবো, তুমি পড়া বুঝে নিজে নিজে হোমওয়ার্কটা করো। যদি হয় তাহলে আমি বলবো হয়েছে, আর যদি না হয় তাহলে কোন জায়গায় ভুল করছো and ওই ভুলটা থেকে কিভাবে শুধরাইতে হয় ওইগুলাও আমি দেখাই দিই। তো অল ইন অল এরকম আমি আসলে আওয়ারলি প্রজেক্ট নিতাম, যে আওয়ারলি আমি যে টিচিং করতেছি, তো ওইভাবে আওয়ারলি আমি মানে প্রজেক্ট নিয়ে আমি করতাম আর কি, ফাইবারে ফ্রিল্যান্সিং। তো আপনারা যদি মোটামুটি কনসেপ্ট গুলা ভালো করে শিখেন, তাহলে এইভাবে ফাইবারে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর আপওয়ার্কে মোটামুটি ভালো প্রফেশনাল কাজ কাম পাওয়া যায়, বাট আমার আসলে আপওয়ার্কের এক্সপিরিয়েন্স নাই, তো আমি আসলে আপওয়ার্কে বলতে পারবো না। মোস্ট প্রবাবলি আমার শুভ আপওয়ার্কে কাজ করছে, সে মোস্ট প্রবাবলি এটা নিয়ে ফিউচারে ভালোভাবে বলতে পারবে, এন্ড এট দা মোমেন্ট সে থাকলে হয়তো আরো ভালোভাবে বলতে পারবে। তো অল ইন অল এটা এই হচ্ছে গিয়ে মোটামুটি একটা হাই লেভেল ওভারভিউ, যে ডাটা সায়েন্টিস্টরা আসলে কিভাবে কাজ করে, আহ প্রসেসের মধ্যে আসলে কি কি স্টেপস ইনভলভড, এন্ড এই স্টেপস গুলো আসলে কিভাবে ডিফারেন্ট লাইক ডিফারেন্ট রোল গুলাতে ডিস্ট্রিবিউটেড, ডাটা অ্যানালিস্ট কোন ধরনের কাজ করে, বিজনেস অ্যানালিস্ট কোন ধরনের কাজ করে, এরপর ডাটা ইঞ্জিনিয়ারিং কোন ধরনের কাজ করে, ওইগুলা মোটামুটি আহ, আলাদা আলাদা করে বুঝায় বলছি। তো অল ইন অল এই হচ্ছে কি আজকের সেশন। তো আপনাদের যদি কোশ্চেন থাকে তাহলে আমি এখন কোশ্চেন নিব, এন্ড কোশ্চেন আসসালামু আলাইকুম ভাইয়া। আসলে আসসালামু ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, বলতেছি আপনাদের কোর্স শেষে 5 মাসের যে কোর্সটা থাকবে, ওইটা ভালো করলে ফ্রিল্যান্সিং এ আপনারা কিভাবে সাপোর্ট দিবেন? কারণ ওটা প্রথমে তো অনেক ট্রাপ হয়ে যায়, মানে নতুন ফ্রিল্যান্সারদের জন্য কাজ পাওয়াটা। সেই ক্ষেত্রে হ্যাঁ, 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 ফ্রিল্যান্সিং হিসেবে কাজ পাওয়াটা আসলে প্রথম দিকে টাফ, কিন্তু আপনি আসলে যদি ধৈর্য ধরে যদি থাকেন, তাহলে প্রথম যে কাজটা পাবেন ওইটাই হবে গিয়ে আপনার লাইক, ওইটাই আর হবে গিয়ে আপনাদের আপনার সাপোর্ট ব্রেকিং পয়েন্ট। আর হ্যাঁ, আপনাদের আমাদের সাপোর্ট টিম। সাপোর্ট হচ্ছে কি যে, আমাদের সাপোর্ট হচ্ছে যে আমাদের কাছে মোটামুটি মোটামুটি রেগুলার বেসিসে আমরা পেজ প্রজেক্ট পেয়ে থাকি। আর এই যে আমাদের ফাউন্ডার যে আছে তার কাছে আসলে মোটামুটি রেগুলার বেসিসেই ক্যান্ডিডেট খোঁজা হয়। তো অল ইন অল আপনার যদি পারফরমেন্স আমাদের কোর্সের মধ্যে ভালো থাকে, তো আমাদের ফাউন্ডার আপনার সিভি ফরওয়ার্ড করে দিবে, অথবা পেইড প্রজেক্ট থাকলে অবশ্যই জানানো হবে যে এরকম এরকম পেইড প্রজেক্ট আছে, তো যদি আপনি করতে পারেন তো আপনাকে গাইডেন্স দিয়ে করানো হবে, অথবা আপনি যদি নিজে করতে পারেন তাহলে তো আরো ভালো। তো এইভাবে আসলে মানে আগামী 5 মাসের মেন্টরিং যে ফেসিলিটি এরকম। আচ্ছা, হুসেন আর ভাই কিছু বলতে চাচ্ছেন? ভাইয়া মাইকটা অন করে বলতে পারবেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি হচ্ছে রিসার্চ বেড ওয়ার্কের সাথে জয়েন হতে চাই। তো আমার ফিল্ড হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সে, ডিজাস্টার, ল্যান্ডস্লাইড এইসব টাইপের কাজ, এসব নিয়ে হচ্ছে গবেষণা করতে চাই। তো এখানে আমাদের জিআইএস এন্ড আরএস টা খুব বেশি ইউজ করা হয়। তো জিআইএস এন্ড আরএস ইউজ করার জন্য আমি পাইথনটা কিভাবে ইউজ করতে পারি, স্পেসিফিক কোনো কোর্স আছে কিনা, বা আপনাদের এই ডাটা সায়েন্স কোর্স করে আমি হেল্পফুল হতে পারবো কিনা সেটা আমি জানতে চাচ্ছি। জিআইএস তো আপনার আসলে ম্যাপিং টুল, ইফ আই এম নট রং। আর আসলে হ্যাঁ, হ্যাঁ, environment- জেএস ট্রেডিশনাল ওয়েতে আমি করতে পারি। এখন হচ্ছে আমার মেশিন লার্নিং ওয়েতে হচ্ছে আমার এই এনভায়রনমেন্টাল সায়েন্সেসে জয়েন হতে হবে। তো আমাদের জিএস ট্রেডিশনাল ওয়েটা এখন পুরনো হয়ে গেছে, তো এই জন্য আমাদের মেশিন লার্নিং শিখতে হচ্ছে। তো এখন আমি আপনাদের কোর্সটা সামনে পেয়েছি, এই জন্য জানতে চাচ্ছি যে আমি এই কোর্সটা করে আমি সেখানে হেল্পফুল হতে বলবো কিনা। হ্যাঁ, যেহেতু মেশিন লার্নিং টেকনিক্স গুলা দেখেন, আপনি যদি যেগুলো মোস্ট পপুলার টেকনিক্স গুলো আছে, যেগুলো আমি আমার কোর্সে দেখাবো, তো এগুলো যদি শিখে ফেলেন ভালো করে, তাহলে ইমপ্লিমেন্ট করতে পারবেন ইজিলি আপনার ডাটা, আপনি ডাটাটা আসলে আন্ডারস্ট্যান্ড করে। এখানে মেইন জিনিসটা হচ্ছে যে ডাটা আন্ডারস্ট্যান্ডিংটা। তো আপনি যে সময় ডাটাটা বুঝবেন ওই সময় আসলে আপনার আন্ডারস্ট্যান্ডিং একটা ক্রিয়েট হয়ে যাবে যে কিভাবে কোন টেকনিকটা আসলে ইউজ করলে ভালো রেজাল্ট বা বেটার আউটপুট পেতে পারে। এন্ড মোটামুটি জিনিসটা আসলে এক্সট্রা এক্সপেরিমেন্টাল টাইপের। তো আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদমস বা টেকনিক ভাবে নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবেন যে কোনটাতে অ্যাকুরেসি বেশি আসতেছে, বা কোনটাতে প্রিসিশন বেশি আসতেছে বা কম আসতেছে, এন্ড দেন এভাবেই আসলে হবে সামনে আর প্রবলেম। আচ্ছা, এখানে আমরা নর্মালি যে ডেটা ইউজ করি সেটা হচ্ছে স্যাটেলাইট ইমেজারি।
এইসব টাইপের ডাটা। তো আমাদের হচ্ছে স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করতে হয়, তো সেটা হচ্ছে প্রসেসিং করার জন্য আপনি যে ওয়েটা বলেন সেটা আমি ফলো করতে পারি। ইয়েস ইয়েস, মানে আমি তো আসলে আপনার এনভায়রনমেন্টাল ডাটা নিয়ে হয়তো আমি ক্লাসে দেখাবো না, বাট অল ইন অল আপনি এখান থেকে যে লার্নিংটা পাবেন ওই লার্নিংটা আসলে নিজের কাজে বা নিজের পড়াশোনার মধ্যে আসলে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, আমি এটা আসলে বলতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর এনি আদার কোশ্চেন্স? কার কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, সোলান ভাই, আরেকটা কোয়েশ্চেন ছিল। জি। আচ্ছা, আপনার প্রেজেন্টেশনে সেখানে দেখবেন যে পাইথন বেসিকটা সেখানে লেখা ছিল। এখন আপনারা পাইথনটা কতটুকু শেখাবেন? বেসিক পর্যন্ত নাকি ইন্টারমিডিয়েট লেভেল, কোন লেভেলটা পর্যন্ত? হ্যাঁ, পাইথন বেসিক টু অ্যাডভান্স বলতে হচ্ছে যে পাইথন যতটুকু কম্পালসারি বা যতটুকু ম্যান্ডেটরি আপনার মেশিন লার্নিং অ্যালগোরিদম রান করার জন্য, মেশিন লার্নিং অ্যালগোরিদম কি বলে এটা ইমপ্লিমেন্ট করার জন্য। যেমন আমি একটু আগে যে সময় দেখাচ্ছিলাম, আই থিঙ্ক আপনারা দেখছেন যে প্রথমে ডাটা টাইপস, ভেরিয়েবলস, তারপর লিস্ট, সেটস, টাপলস, ডিকশনারি এগুলা ঠিকঠাক মতো দেখাবো। এন্ড দেন ডিফারেন্ট প্যাকেজেস নিয়ে ভালো করে দেখাবো, লাইক নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবন, এগুলা নিয়ে ভালো করে দেখাবো। এরপরে একটা ইডিএ প্রজেক্ট, এন্ড টু এন্ড ইডিএ প্রজেক্ট আমরা করবো। একটা প্রবলেম ফাইন্ড আউট করবো, ওই প্রবলেমটা কিভাবে ডিফারেন্ট ডাটা ভিজুয়ালাইজেশন বা ডিফারেন্ট ডাটা ট্রান্সফরমেশন দিয়ে সলভ করা লাগে দেখাবো। এন্ড দেন আমরা মুভ করবো মেশিন লার্নিং এর দিকে। তো অল ইন অল এই হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে বোথ পাইথনের জন্য এবং আর দুইটার জন্য। আচ্ছা, ইকরাম হোসেন ভাইয়া হ্যালো, কিছু সমস্যা আছে? আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ইমরান হোসেন হ্যালো। ভাই আপনি বলেন। জি। জি। আপনি তো ফাইবার সম্পর্কে বলেছিলেন যে ওখানে প্রফেশনাল কাজটা কিছুটা কম পাওয়া যায়, আপনি বলেছেন, মানে ডাটা সায়েন্স রিলেটেড। আপওয়ার্কে বলেছেন কিছুটা বেটার অপরচুনিটি আছে। তো রিমোট জব নিয়ে তো কিছু বললেন না ভাইয়া, মানে আচ্ছা ফ্রিল্যান্সিং আচ্ছা। বাদেও আমি যদি সরাসরি রিমোট জবের কথা বলি, অপরচুনিটি আসলে কেমন, নাকি আমাদের ওই ফ্রিল্যান্সিং এর থ্রুতেই রিমোট জবটা পেতে হবে, বা আপনাদের সাপোর্ট কি থাকবে সে ব্যাপারে? মোস্ট অফ দা কেসেসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমেই ধরেন একটা ভালো ক্লায়েন্ট পাইলেন, তো তার সাথে ধরেন যদি আম, ভালো রিলেশনশিপ যদি বিল্ড আপ হয়, তাহলে তাকে আপনি নিজে আহ, মানে সামনে যেতে পারেন, অথবা সে হয়তো আপনাকে একটা জব অফার করতে পারে। তো ম্যাক্সিমাম অফ দা কেসে আসলে এরকম হয়, ম্যাক্সিমাম অফ দা কেস। আর যেটা হচ্ছে রিমোট জব, যেটা হচ্ছে সেটা একটা জিনিস হচ্ছে কি যে আমাদের আপনি যদি ভালো করে কোর্সটা যদি করেন, একদম শেষ পর্যন্ত যদি থাকেন, তাহলে আমাদের সিইও বা ফাউন্ডারের কাছে আসলে অনেক রিমোট জবের সিভি আসে, বা and আমরা ওকে। আসলে সিভি ফরওয়ার্ড করে থাকি। তো ওইটা দিয়েও আপনারা মোটামুটি রিমোট জবে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা দিক আছে, সেটা হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইন এর মধ্যেও মোটামুটি লিঙ্কডইন এর মধ্যেও দেখা যায় মোটামুটি রিমোট জব বা হাইব্রিড জব। তো আমি যে জবটা করতেছি, জি। আমার একটা হাইব্রিড জব। আমার হচ্ছে কি 2 দিন ওয়ার্ক ফ্রম হোম আর 3 দিন হচ্ছে কি অফিসে গিয়ে অফিস করা লাগে। তো এরকম জব আসলে থাকবে। তো ওই ধরনের জবে আপনার হচ্ছে কি নর্মাল প্রসিজার, আপনি সিভি ড্রপ করবেন। আপনার সিভি যদি দেখে তাদের পছন্দ হয়, আপনাকে তারা ইন্টারভিউর জন্য কল করবে। এরপর ইন্টারভিউ রাউন্ডের পরে তারা আপনাকে একটা প্র্যাকটিক্যাল টাস্ক দিয়ে দিবে। তারপর ওই টাস্কটা আপনি ভালোভাবে সলভ করতে পারলে একটা ফাইনালাইজিং ইন্টারভিউ হবে, এন্ড দেন আপনাকে জব শুরু করবে। তো Got it. এই এই ধরনের জবের ক্ষেত্রে, হাইব্রিড বা রিমোট জবের ক্ষেত্রে, মানে ডিগ্রিটা আসলে কতটুকু ম্যাটার করে? ধরেন অন্য ব্যাকগ্রাউন্ডের থেকে যদি কেউ এসে বুট ক্যাম্পের আচ্ছা, মাধ্যমে বা হ্যাঁ। আপনাদের কোর্সের তো মাধ্যমে যদি এডুকেশনাল সেটাই। ডাটা অ্যানালিটিক্স বা ডাটা সায়েন্সের মধ্যে আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আসলে এত ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে গিয়ে আম, আপনার স্কিল বা আপনি কাজ পারেন কিনা, এটা ম্যাটার করে। হুম। তো এইটা শোকেস করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা পোর্টফোলিও বানাইতে হবে, এন্ড দেন রাইট। লিঙ্কডইনে আপনার অ্যাক্টিভিটি শো করতে হবে। তো যেমন, আচ্ছা আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট একটু বের করে আপনাদেরকে শো করি। তো আমার দিকে। হ্যালো, শ্রবণ ভাই।
জি আসতেছি আমি একটু। আচ্ছা, একটা কোশ্চেন করি আপনাকে। আমাদের যে এই মেশিন লার্নিং বা ডাটা অ্যানালিস্ট, ডাটা সায়েন্স, এগুলো শেখার জন্য এই ম্যান্ডেটরি যে টুলস গুলো ইউজ হয়, মিনিমাম কয়টা টুলসের উপরে আইডিয়া বা কয়টা টুলস মানে ভালোভাবে জানতে হবে, বা কি কি টুলস জানতে হবে? আচ্ছা, আম, আমি আচ্ছা আপনার প্রশ্নটা আমি বলতেছি, স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, তো এই হচ্ছে কি আমার লিঙ্কডইন, আর আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না ফর সাম রিজন, হয়তো তাদের, হ্যাঁ তাদের উইক্স এর সার্ভারের সমস্যা, এই জন্য আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। তো লিঙ্কডইনে আমি যে সময় শিখেছিলাম জিনিসগুলা, তো ওই সময় আমি আমার প্রত্যেকটা কাজগুলো আসলে আমি এভাবে শেয়ার করতাম। এই যে দেখেন, এখানে আমি একটা প্রজেক্ট করছিলাম, এখানে আমি একটা প্রজেক্ট করছিলাম, তো এই প্রজেক্টের ফার্স্ট টু লাস্ট একটা সামারি লিখে একটা পোস্ট করছি। পোস্ট করার পর এই প্রজেক্টের আসলে একটা একটা কি বলে, একটা প্রেজেন্টেশনের ভিডিও বানাইছিলাম। এই প্রেজেন্টেশন ভিডিওটাও আমি আপলোড করে ইউটিউবে দিয়ে দিছি। আর কি ড্যাশবোর্ড বা কি কাজ করছি ওটারও এই যে উপরে এখানে লিংক দিয়ে দিছিলাম। তো এই লিংকের মাধ্যমে কাজটা আসলে দেখা যায়। তো এইভাবে আসলে আপনি যে সময় আপনার লার্নিং জার্নিতে থাকবেন ওই সময় আপনার লার্নিংটা আসলে লিঙ্কডইনে আসলে সবসময় আসলে শো করতে হবে। তাতে কি হয়, তাতে যেমন রিক্রুইটার বলেন, রিক্রুইটার আপনার আম, আপনার কোম্পানি বা জবে যে জবে অ্যাপ্লাই করছেন ওই রিক্রুইটার হইতে পারে, আবার আপনার ফ্রিল্যান্সিং যে ক্লায়েন্ট ধরছেন সেও হইতে পারে। তো যেভাবেই হোক ওই রিক্রুইটার বা ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হবে। তো ইমপ্রেস করার একমাত্র ওয়ে হচ্ছে গিয়ে যে আপনার কাজ শো অফ করতে হবে, আপনি যে কাজ পারেন ওটা শো করতে হবে। And এটা শো করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গিয়ে লিঙ্কডইনে আপনার লার্নিং জার্নিটা সবসময় লার্নিং জার্নিটা আসলে সবার সাথে শেয়ার করা। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে একটা স্ট্রাকচার্ড পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করা, যেখানের মধ্যে আপনার ফার্স্ট টু লাস্ট ইনফরমেশন থাকবে, আর একটা পেজে আপনি কি কি আসলে প্রজেক্ট করছেন ওইগুলো থাকবে। আনফরচুনেটলি আমার ওয়েবসাইটটা আসলে কাজ করতেছে না, হয়তো সার্ভার নো প্রবলেম। ইস্যু ভাই। না, যেটা দেখিয়েছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আরেকটা লাস্ট কোশ্চেন আপনার, যদি একটা আইডিয়া দিতেন এখানে আসলে স্যালারি প্যাকেজ কেমন হয় হাইব্রিড জবে বা রিমোট জবে, তো একটা রেঞ্জ ফ্রিল্যান্সিং যদি বলে দিয়ে দিতেন। ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করি। তো ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে ইনিশিয়ালটা আসলে একটু কম থাকে, বাট আপনি যদি ধৈর্য ধরে যদি থাকেন আল্লাহর রহমতে, তাহলে কিন্তু গ্রোথটা কিন্তু অনেক বেশি হয় এক্সপোনেনশিয়াল। তো আমি মাসের শুরুতে লাইক লাইক প্রথম 3-4 মাস, আমি পার্সোনালি বলি, প্রথম 3-4 মাস আমি অ্যারাউন্ড 5,000, 6,000, 10,000, 12,000 এরকম করে আমার গেছে। এন্ড দেন যে সময় আমার একটা রেগুলার, তো আমি ওই সময় আসলে আমি টাকার জন্য কাজ করতাম না, আমি ওই সময় রিভিউর জন্য কাজ করতাম। তো একটা সময় যে সময় আমার রিভিউ হয়ে গেছে ভালো, তো এরপর থেকে আমার রেগুলার বেসিসে কাজ আসা শুরু হয়েছে, এন্ড আমি এরপর থেকে আমি আমার রেটটাও বাড়াই দিছিলাম। তো এরপর থেকে আমি কনস্ট্যান্টলি আলহামদুলিল্লাহ আমি 50+, কোনো মাসে 70, কোনো মাসে 80, এরকম আমি ইনকাম করছি। তো এটা আসলে আপনি কতটুকু এফোর্ট দিয়ে ফ্রিল্যান্সে কাজ করতেছেন ওইটার উপর ডিপেন্ড করতেছে স্যালারির ব্যাপারটা। আর রাইট। আর ইন্ডাস্ট্রিতে রিমোট জব গুলা? হ্যাঁ, আর ইন্ডাস্ট্রিতে রিমোট জবের কেসে যেহেতু তারা বাংলাদেশে আসলে আসে কস্ট কাটিং করার জন্য, তো বাংলাদেশি এমপ্লয়ীদের জন্য আসলে অ্যারাউন্ড 35 থেকে শুরু হয়, স্টার্টিং হয়। মিড লেভেলে 50 পাওয়া যায়, এন্ড হাই লেভেলে অ্যারাউন্ড 65 থেকে 80 এরকম থাকে স্যালারি রেঞ্জটা। তো অল ইন অল, আর হচ্ছে কি গ্রোথ ভালো, লাইক এক বছরে পরে একটা 25% থেকে 50% একটা ইনক্রিমেন্ট পাওয়া যায়। তো যদি আপনার কেরিয়ার যদি 2 বছর পেশেন্টলি কাজ করতে পারেন তাহলে গ্রোথটা আসলে অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সিটি ভাই বলছিলেন যে ম্যান্ডেটরি টুলস কোনগুলা। তো ম্যান্ডেটরি টুলস হচ্ছে গিয়ে যে আসলে এটা আসলে প্রিফার করতেছে ডিফারেন্ট ডিফারেন্ট রোলের জন্য। যেমন বিজনেস অ্যানালিস্ট বা ডাটা অ্যানালিস্ট, অথবা আমি যদি বলি ডাটা অ্যানালিটিক্স এর জন্য আসলে এক্সেল, এসকিউএল, পাওয়ার বিআই অথবা ট্যাবলু, আর হচ্ছে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, পাইথন বেসিক
পর্যন্ত শেখা থাকলেই আসলে এনাফ। আর সাথে মোস্ট ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে গিয়ে কমিউনিকেশন স্কিল থাকতে হবে, আর হচ্ছে গিয়ে যে প্রবলেম সলভ করার মানসিকতা থাকতে হবে। এটা হচ্ছে ডাটা অ্যানালিটিক্স, ডাটা সায়েন্টিস্ট দুটার জন্য অনেক মানে ইম্পর্টেন্ট একটা স্কিল। আর ডাটা সায়েন্টিস্ট একটু নো স্পেসিফিক্যালি বেসিক এক্সেল আপনাকে জানা থাকতে হবে। এরপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আপনার মাস্ট ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জানা থাকতে হবে। আর লাইক এসকিউএল জানতে হবে, বেসিক এসকিউএল জানলেই হবে। আর ক্ষেত্র বিশেষে লাইক ইন সাম কেসেসে আপনার পাওয়ার বিআই অথবা ট্যাবলু শেখা লাগতে পারে। যদিও মোস্ট অফ দ্য কেসেসে আপনার পাওয়ার বিআই ট্যাবলু ভিজুয়ালাইজেশনের কাজ আপনার থাকে না, বাট ইন সাম কোম্পানিজ, ধরেন স্টার্টআপ কোম্পানিজ গুলাতে তারা আসলে চায় যে অ্যাপের ভিতর সব পাইতে। তো এই জন্য স্টার্টআপ কোম্পানির ডাটা সায়েন্টিস্টদের আসলে ডাটা অ্যানালিটিক্স এর কাজও কিছু করা লাগে। তো এই হচ্ছে গিয়ে টুলস রিলেটেড কোয়েশ্চেনের আনসার। আর অনেকে জব প্লেসমেন্ট নিয়ে কিছু বলেন। জব প্লেসমেন্ট নিয়ে আমি বলছি ভাইয়া, ওই যে আপনারা যদি আমাদের কোর্সটা যদি একদম ফার্স্ট টু লাস্ট ভালো করে ভালো পারফরমেন্স নিয়ে যদি থাকেন, তাহলে আমরা আপনার প্রোফাইল বিল্ড আপ করে দিব, এন্ড দেন যদি মানে এরপর আমরা সিভি ফরওয়ার্ড করে দিব আপনাদের। তো এইভাবে জব প্লেসমেন্টের আসলে ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা ভাই, এখানে কম্পিউটারের মিনিমাম কনফিগারেশন কতটুকু হলে আমরা কাজটা শিখতে পারবো বা কাজ করতে পারবো? এত বেশি কম্পিউটারের কনফিগারেশন লাগবে না, যেহেতু এখন শিখা ফেজে আছেন। বাট ধরেন যে সময় একটু প্রফেশনালি চলে যাবেন, তো প্রফেশনালি চলে গেলে অফিস থেকে আসলে জেনারেলি আপনাকে কম্পিউটার প্রোভাইড করে থাকে। আর আপনি যদি নিজ থেকে যদি চান, তাহলে আসলে 8 GB র্যাম আর ধরেন 8 জেনারেশন i3 বা i5 প্রসেসর এনাফ। আচ্ছা, আসসালামু সেলিম আলাইকুম। মিয়া ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো নাই কারেন্টের জন্য। বলেন। আচ্ছা ভাই, ওই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো আপনি তো ডাটা সায়েন্টিস্টের যে কাজগুলো, অ্যাক্টিভিটিস গুলো, এগুলো নিয়ে আলোচনা করলেন, এগুলো বললেন ভালো মতো। আসলে ডাটা সায়েন্টিস্ট এবং যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, আসলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এবং এদের মধ্যে আসলে পার্থক্যটা কি? আচ্ছা, আর দেখতেছি যে আমি আরেকটু শেষ করি। আর আপনি দেখালেন যে ডাটা সায়েন্টিস্টরা হলো মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে তাদের কাজটা ভালো মতো সম্পন্ন করেন। এক্ষেত্রে আলাদাভাবে আসলে যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে তাদেরকে অভিহিত করে বা বলে, সেক্ষেত্রে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এবং ডাটা সায়েন্টিস্ট এই দুইটার মধ্যে আসলে কোনো ডিফারেন্ট আছে কিনা, বা কোন 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 কেসে আসলে ডিফারেন্ট, সেটা যদি একটু বলতেন ভালো। আচ্ছা, ঠিক আছে। তো ডাটা সায়েন্টিস্ট আর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে মেইন তফাৎটা চলে আসে ডিপ্লয়মেন্টের মধ্যে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের কি করতে হয়, তাদের মেশিন লার্নিং মডেল দিয়ে মেশিন লার্নিং একটা মডেল ডেভেলপ করতে হয়, মেশিন লার্নিং একটা মডেল ডেভেলপ করতে হয়। তারপর ওইটা ধরেন ডাটা ওয়্যার হাউস বা ডাটা লেকের মধ্যে ওইটা আসলে ইনজেস্ট করতে হয়, বা ওইটা আসলে ডিপ্লয় করতে হয়। তো ওই ডিপ্লয়মেন্টের জন্য আসলে আলাদা বেশ কিছু স্কিলস বা টুলস জানা লাগে। তো ওই ক্ষেত্রে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ডাটা সায়েন্টিস্টের মধ্যে আসলে তফাৎটা ক্রিয়েট হয়। আবার আরেকটা জিনিস দেখা গেছে যে ডাটা ইঞ্জিনিয়ারিং এরও কিছু কাজ করা লাগে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের। তো এই হচ্ছে কি আসলে মেইন ডিফারেন্সটা। ও আচ্ছা, আপনাদের কোর্সে ভাই ক্যাগলটা কি মানে শেখানো হবে, বা কিভাবে ইউজ করতে হয় এটা কি বিস্তারিত দেখানো হবে? হ্যাঁ, আমরা কোর্সের মানে কেবল তো আসলে সব সময় দরকার পড়ে, কারণ কেবলের মধ্যে তো ডিফারেন্ট ডাটা সেট এক্সেট্রা পাওয়া যায়। তো কোর্স করানোর মানে ফ্লোর মধ্যে আসলে কেবল নিয়ে অনেক আলাপ আলোচনা করবো। কেবল নিয়ে আসলে আলাদা করে শেখার কিছু নেই, ইটস জাস্ট এ ওয়েবসাইট যেখানে ডাটা পাওয়া যায় আর কি। আর ওই ডাটা নিয়ে অন্য মানুষরা কিভাবে কাজ করছে, কিভাবে প্রজেক্ট করছে, ওটাও দেখা যায়। আচ্ছা ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ। আচ্ছা, আজকে তাহলে সেশনটা এখানে শেষ করতেছি। আশা করি আপনাদের কিছু ইনফরমেশন দিতে পারছি, যেগুলো দিয়ে আপনারা একটু হইলেও বেনিফিটেড হবেন বা হয়েছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুলমান ভাই।